সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অভিবাসীদের জন্য আরও একটি নতুন নিয়মের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এতে বেশি বিপাকে পড়বেন H4 ভিসাধারী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F1 শিক্ষার্থীরা, কারণ দেশটিতে কাজ করতে গেলে তাদের এই অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই অভিবাসন নীতি কঠোর করেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের জন্য দিতে থাকেন একের পর এক কঠিন বার্তা। এরই ধারাবাহিকতায় এবার অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র বা EAD মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না বলে জানিয়েছে তার প্রশাসন। 30 অক্টোবর বা তারপর থেকে যেসব অভিবাসী কর্মী EAD নবায়নের আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। তবে তার আগে যে EADর মেয়াদ নিজে থেকেই বেড়েছে সেগুলোর কোনো সমস্যা হবে না। ট্রাম্প প্রশাসনের যুক্তি, নতুন নিয়মের জেরে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিতে আরও বেশি করে যাচাই বাছাই করা সম্ভব হবে। এতে কমবে জালিয়াতি ও ঝুঁকির সম্ভাবনাও। আগের নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময় মতো নবায়নের আবেদন করলে এবং নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে 540 দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন অভিবাসীরা। এই পরিবর্তিত নিয়ম হাজার হাজার ভিনদেশি কর্মীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুশকিলে পড়বেন H4 ভিসাধারী স্বামী স্ত্রী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F1 শিক্ষার্থীরা, কারণ মার্কিন মূল্যকে কাজ করতে গেলে তাদের EADর প্রয়োজন পড়ে। EAD এমন একটি নথি যা অভিবাসী এবং শরণার্থী আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়। আসমাতুলি, নিউজ 24। ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস। বৃহস্পতিবার জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে সংক্রান্ত একটি সতর্ক বার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আবেদনকারীরা যেন কোনো ধরনের তথ্য পাঠানোর আগে অবশ্যই প্রেরকের ইমেল ঠিকানা ভালোভাবে যাচাই করে। যদি নিশ্চিত হতে না পারেন যে ইমেলটি দূতাবাস বা কনসুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কিনা, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর 1.5 কোটির বেশি মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে 16 লাখ শিশু। রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের 36 জেলার 9 কোটি 66 লাখের বেশি মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অবস্থা বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট ও জাতিসংঘের 3 সংস্থা। এমন সংকট থেকে বাঁচতে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সহ সমন্বিত পরিকল্পনার পরামর্শ বিশ্লেষকদের। দেশের সর্বদক্ষিণের 2 উপজেলা টেকনাফ এবং উখিয়া, যেখানে 2017 সাল থেকে আশ্রয়ে আছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গাদের অবস্থান আছে নোয়াখালীর ভাসানচরেও। বাংলাদেশে আশ্রয় নেওয়া এইসব রোহিঙ্গা জনগোষ্ঠীর 40% মানুষ আগামী 2 মাসের মধ্যে চরম খাদ্য সংকট এবং জরুরি অবস্থায় পড়তে যাচ্ছে, এমন পূর্বাভাস উঠে এসেছে খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের 3 সংস্থার প্রতিবেদনে। শুধু রোহিঙ্গারাই নয়, ডিসেম্বর নাগাদ দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর 1 কোটি 60 লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটের সম্মুখীন হবে। দেশের 36টি জেলার 9 কোটি 66 লাখ মানুষের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। আমাদের এখনো দুর্ভিক্ষাবস্থা নেই এবং আগামীতে দুর্ভিক্ষাবস্থার ভিতরে হয়তো বাংলাদেশ যাবে না, ক্যাটাগরি 5 যেটি, কিন্তু বলা হচ্ছে ক্যাটাগরি 3 অর্থাৎ খাদ্যের অভাবে চাপে রয়েছে, এবং ক্যাটাগরি 4 যেটাতে খাদ্য সংকটে আছে, এগুলো বাড়ছে। এবং এইগুলো বাড়ছে হলো মূলত দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাতে আমরা এই সংকটগুলো দেখতে পাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 18টি দুর্যোগপূর্ণ জেলার 16 লাখ শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। একই সময়ে 1,17,000 অন্তঃসত্ত্বা এবং শিশুকে বুকের দুধ পান করানো মা তীব্র অপুষ্টিতে ভুগতে যাচ্ছে।
যখনই কর্মসংস্থান কম হয়, মানুষের আয় কমে যায়, স্বাভাবিকভাবেই সেটা দারিদ্র্য বৃদ্ধির কারণ। সাম্প্রতিককালে বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনেও দারিদ্র্য বৃদ্ধির কারণ বলা হয়েছে। সুতরাং সেগুলো কিন্তু এই খাদ্য সংকটের জন্য দায়ী। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়া, সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সহ সম্মিলিত পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। চলতি মাসের প্রথম 29 দিনে দেশে রেমিটেন্স এসেছে 243 কোটি 20 লাখ মার্কিন ডলার। চলতি অক্টোবরে গড়ে প্রতিদিন প্রায় 8 কোটি 38 লাখ ডলার রেমিটেন্স এসেছে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। বলেন, 29 অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 9 কোটি 30 লাখ ডলার রেমিটেন্স। চলতি অর্থবছরের জুলাই থেকে 29 অক্টোবর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1001 কোটি 80 লাখ ডলার। এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 268 কোটি 58 লাখ 80 হাজার ডলার। সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক 60 জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফেরত পাঠানো এই 60 জনের মধ্যে 56 জন পুরুষ এবং নারী 4 জন। তারা সবাই কেদার বেলান্তিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিক। কুয়ালালামপুর জানায়, বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন দেশটিতে অবস্থানের মতো অপরাধ করেছেন তারা। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদের ঢাকার প্রস্তাবে সম্মতি দিয়েছে মালে। দ্রুত সমঝোতা স্মারক সই ও ইসলামিক গবেষক বিনিময়েও একমত হয়েছে দুই দেশ। বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল হিসেবে আখ্যা দেন মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে মালদ্বীপ দূতাবাস। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, জুমার খুতবা বাংলায় অনুবাদ করা হলে প্রবাসীরা ধর্মীয় বার্তাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও মালদ্বীপে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর আশ্বাস দেন তিনি। মালদ্বীপে বর্তমানে প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সৌদি আরবে ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার জেদ্দা প্রবাসীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার মোল্লার সভাপতিত্বে আমজাদ হোসেন ও আব্দুল আওয়ালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি আবু আশফাক। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেন প্রবাসে যাওয়ার আগে নিজের কর্মদক্ষতা অর্জন করতে পারেন বাংলাদেশিরা। সভায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, নুরুল আমিন, আলমগীর হোসেন, সাইম হোসেন সহ অনেকে। নির্বাচনের দিন ছাড়া গণভোট করার সিদ্ধান্ত কখনোই মানবে না বিএনপি। আবারও সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক। অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলেও জানান বিএনপি মহাসচিব। জুলাই সনদ ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। 17 অক্টোবর ঐতিহাসিক জুলাই সনদে সই করে বিএনপি, কিন্তু স্বাক্ষরের কালি শুকানোর আগেই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন নতুন বিতর্কে দলটি। কমিশনের দেয়া সুপারিশ মালায় নোট অব ডিসেন্ট সহ বেশ কিছু বিষয় না থাকায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। এ নিয়ে নীতি নির্ধারণী ফোরামের মতামত তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে গণভোট নিয়ে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থকে স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি বলছে, ঐকমত্য প্রতিষ্ঠায় যে কমিশন গঠন করেছিল সরকার, সেখানে ঐকমত্যের নামে প্রহসন হয়েছে। তারা মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার প্রধান উপদেষ্টার হাতে নেই। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই।
সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কারা দিলেন সে প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে, যা দুঃখজনক। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছে, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। পাচুরিয়া ইউনিয়নের খোলা গ্রামের বাসিন্দা জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ওই অর্থ সহায়তা দেওয়া হয়। বিএনপি সহ আন্দোলনরত সব দল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। গণভোটের পর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত। আগামীকালের মধ্যে সরকারকে গণভোটের তারিখ ঘোষণারও দাবি জানিয়েছে দলটি। দলের নায়েবে আমির মোহাম্মদ তাহেরের অভিযোগ, দেশ নয় দলীয় লাভ দেখে সংস্কার চায় বিএনপি। এদিকে 5 দফা দাবি ইস্যুতে স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। দাবি মানা না হলে 3 নভেম্বর নতুন কর্মসূচির ঘোষণার কথা জানান তারা। রাজপথে বিক্ষোভ মিছিল সমাবেশের পর বৃহস্পতিবার 5 দফা দাবিতে স্মারকলিপি নিয়ে ইসিতে আসে জামায়াত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ভবনের সামনেই তারা সমাবেশ করে। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বলেন, দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। একই দিন বিকালে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যতই দাবি জানাক গণভোটের আগে জাতীয় নির্বাচন হতে দেবে না জামায়াত। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় একটাও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, বিএনপি দলীয় লাভ ক্ষতি বিবেচনা করে সংস্কার চাচ্ছে। সংস্কার হতে হবে দেশের স্বার্থে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের উপর গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধকে হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুমোদিত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপে জুলাই সনদের উপর গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে এখনো পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী। তাই বিষয়টি এখন প্রধান উপদেষ্টা নিজেই দেখবেন। 270 দিন যাবত আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলাদাভাবে গুম কমিশন করা হবে না। গুম কমিশনে ওখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না। মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যু সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। অপর প্রশ্নে আসিফ নজরুল বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা পালন করতে হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হলো শাপলা প্রতীক। নির্বাচনী বিধিমালা সংশোধন করে জারি হয়েছে প্রজ্ঞাপন। তবে নতুন প্রতীকেও নাখোশ জাতীয় নাগরিক পার্টি। দলটি মনে করে এটি তাদের সঙ্গে প্রতারণা। এদিকে ইসি সচিব বলেছেন, কোন দলের চাওয়ার উপর নির্ভর করে প্রতীক ঠিক করছে না কমিশন। দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। ইসি দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানালেও তা আটকে রয়েছে প্রতীক ইস্যুতে। মার্কা চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি। তবে ইসির তালিকায় ছিল না শাপলা, তাই এনসিপি ও ইসির অবস্থান হয়ে দাঁড়ায় মুখোমুখি। এমন অবস্থায় অবশেষে ইসির তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক শাপলা কলি। নির্বাচন বিধিমালা 2008 সংশোধন করে জারি হলো প্রজ্ঞাপন। তবে এখনো নাখোশ এনসিপি। দলটির নেতারা বলছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছে নির্বাচন কমিশন। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এই ন্যারেটিভটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এদিকে ইসি সচিব জানালেন, প্রতীক ইস্যুতে কারো দাবির বিষয়ে প্রাসঙ্গিক নয়, নির্বাচন কমিশন স্বাধীন। নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। ইসি সচিব বলেন, কে কোন প্রতীক চেয়েছে বা না চেয়েছে সেটি নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। চেষ্টা করছি যতটুকু। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংস্কারের বিপক্ষে যারা না অবস্থান নিয়েছে তারাই আগামীতে তত্ত্বাবধায়ক এবং মানুষের ভোটের বিপক্ষে অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে আয়োজিত পথসভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, সচিবালয়ে ডিসি এসপি নিয়ে ভাগাভাগি চলছে, তারা আবারও পাতানো নির্বাচনের পায়তারা করছে। এর আগে লাকসাম উপজেলার নাগরিক পার্টি দলীয় কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। আজকে তারা সংস্কারের বিপক্ষে নায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়ক হয়ে গিয়ে বিপক্ষে নায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবে। কালকে আপনার তারা টুপি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর বিজয়ী 10টি দলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। কাটেছিল প্রবাসী সংবাদে, সবাইকে ধন্যবাদ।